সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। সকলের কথা ইউটিউব চ্যানেলে অভিনন্দন আর ঈদ মোবারকের শুভেচ্ছা। পৃথিবীর দূর দূরান্ত থেকে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের আলোচনায় ঈদ মোবারক, ঈদের বিশেষ আলোচনা। আজকে বেশ লম্বা চড়া আলোচনা করতে চাই আজকে আপনাদের সাথে। আপনারা আমার আলোচনার কমেন্ট বক্সে মন্তব্য জানাবেন আপনাদের, আমার যে আলোচনা করি আলোচনার কাউন্টারে। আর আমি আসলে মূলত লাইভই করার ইচ্ছা ছিল, কিন্তু লাইভে আমার এই মোবাইল সাউন্ডটা ঠিকঠাক মতো কাজ করছিল না, এই জন্য শেষ পর্যন্ত ভিডিও করার সিদ্ধান্ত নিলাম। যে প্রথমত আমার যে হেডলাইনটা সেটা হলো যে ভিন্ন রকম এক রমজান, তারপরে ভিন্ন রকম এক ঈদ, সুলতানি আমলের ঈদ, এই বাস্তবতা আসলে কেমন বিস্তারিত আলোচনা করবো। কেমন ভিন্ন রকম রমজান কেন বললাম? প্রথম কথা হলো যে আপনারা লক্ষ্য করেছেন এবার রমজানের চাঁদ দেখা যাওয়ার পক্কালে, অর্থাৎ যেই দিন রমজানের চাঁদ দেখা গিয়েছে সেই দিন ঠিক মাগরিবের পরেই ঢাকা শহরের বা বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ইউনিভার্সিটিগুলোতে, ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলে, মধুর ক্যান্টিনে, রাজু ভাস্কর্যে, কলা ভবনে, বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা আহলান সাহালান মাহে রমজান, আহলান সাহালান মাহে রমজান নামে র্যালি বের করেছিল। তো তখন থেকে আমরা লক্ষ্য করেছি যে জিনিসটা আগে খুব বেশি লক্ষ্য করা যায়নি। আমি আমার বয়সে দেখি নাই, আপনারা দেখেছেন কিনা জানি না। তো রমজানকে যে বরণ করে নেওয়া, রমজানের আগমন উপলক্ষে যে সানন্দে র্যালি করা এবং কি আগমনী বার্তা গ্রহণ করা, তো সেটা খুব ভালোভাবেই হয়েছিল, যেটা আমার কাছে মনে হয়েছিল যে মানুষ খুব কোঅপারেট করেছে। রমজান আসার পরে যেই ব্যাপারটা, আমরা আবহাওয়াগত দিক যদি আমি বলি, অন্যান্য রমজানের প্রাকৃতিক যে প্রতিকূলতা থাকে, এবারকার রমজানে মানে প্রকৃতিগতভাবে প্রাকৃতিক কোনো প্রতিকূলতা ছিল না, না গরম, না ঠান্ডা, না ঝড় বাদল, একেবারেই মানে মোটামুটি সহনীয় পর্যায়ে সবকিছু সুন্দর পর্যায়ে আবহাওয়ার যে দিকটা, এটার কথা বলছি। বাকি আমি দ্রব্যমূল্যের কথা যেটা যদি বলি, দ্রব্যমূল্যের ব্যাপারটা অনেকটা এরকম, শুধুমাত্র চাউলের দামটাকে যদি একটু সরাই রাখি এই জন্যই কারণ চাউলের দামটা দিন দিন বাড়ছেই। চাউলের দামের ব্যাপারে আমি জানি না উপদেষ্টারা এই ব্যাপারে কি করছেন। তো আনুষাঙ্গিক চাউলের বাইরে যেই মাছ, মাংস, সবজি, কাঁচামরিচ, টমেটো, শসা, যে বিষয়গুলো, খেজুর, যে বিষয়গুলো রমজানের সাথে খুবই প্রাসঙ্গিক, সেই বিষয়গুলো আমার মনে হয় যে একদম নিম্ন মধ্যবিত্ত মানুষের নাগালের ভিতরেই ছিল। বরঞ্চ আমরা এর ভিন্ন চিত্র দেখেছি যে কোথাও কোথাও টমেটোর দাম কম বিদায় মানে চাষিরা এটা মানে ওনাদের লস হয়েছে, ক্ষতি হয়েছে, এমন কথা বলছে আর কি। তো যাই হোক, দিন শেষে রমজানের সময়টা দ্রব্যমূল্য, প্রাকৃতিক পরিবেশ, পারিপার্শ্বিকতা, নানান কারণে আমি মনে করি, এবং যারা সরকারি বেসরকারি চাকরি বাকরি করেছেন তাদের ঈদের পর্যায়ে ছুটি ছাটা, এই বিষয়গুলো খুবই মানে নিয়ন্ত্রিত ছিল, মানুষকে ইমপ্রেসড করেছে, এমন ভাবেই ছিল বলে আমার মনে হয়। আচ্ছা, এবার আসি যে অন্যরকম ঈদের বিষয়টা আমরা কিভাবে নিচ্ছি। ঈদের প্রথম বিষয়টা, ঈদের ছুটি ছাটা নিয়ে মানুষ কতটা নির্বিঘ্নে মানে তাদের গন্তব্যে যেতে পেরেছে, এটা খুব গুরুত্বপূর্ণ। ঈদের প্রথম ধাপ যেটা আপনারা খুব বিশেষভাবে লক্ষ্য করছেন, এবার মানে একদম বাসে উঠে, কাউন্টারে উঠে, তারপরে দোকানে গিয়ে ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটরা প্রচন্ডভাবে নানান বিষয় যাচাই বাছাই করে যে কোনো অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং কি তৎক্ষণাৎ মামলা করেছে, সাজা দিয়েছে। এতে করে যাত্রী ভোগান্তি, রেলে যেমন দেখছি প্রশাসন ঘুরে বেড়াচ্ছে, তারা জিজ্ঞাসা করতেছে কেমন আছেন, আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং কি কোনো একটা আমার কাছে খুবই দুই একটা ঘটনাও চোখে পড়ে নেই যেখানে ব্যাপক জ্যাম হয়েছে, অনেক হয়রানি হয়েছে মানুষ। বেশিরভাগ জায়গাতেই মানুষ স্বস্তিতেই ছিল, মানুষ খুব ভালোভাবেই ঘরে ফিরেছে, বাড়ি ফিরেছে। বিচ্ছিন্ন কিছু ঘটনাকে যদি আমরা বাদ দেই তাহলে এটাকে খুবই গ্রহণযোগ্য পর্যায়ে বলা যাবে
এবং কি এটা এই সরকারের সফলতা বলবো আমি। তো ভিন্ন রকম ঈদের প্রথম যে মাত্রাটা সেটা হলো যে বাড়ি ফেরার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় প্রচন্ড সহজতর ছিল এবং কি মানুষ স্বাচ্ছন্দ্যে সানন্দে তাদের পরিবার নিয়ে বা পরিবারের কাছে পৌঁছতে পেরেছে। এটা আমি মনে করি যে অন্য অন্য আমার দেখা সময়গুলোর চাইতে অবশ্যই ভালো ঈদ কেটেছে। আচ্ছা, ঈদের দ্বিতীয় যে ধাপ নামাজ পড়ার যে প্রক্রিয়া এবং কি আমাদের এই তরুণ উপদেষ্টা কি সজীব হোসেন ভুঁইয়া, তাই তো নামটা ছেলেটার, ওই আসিফ হোসেন সজীব ভুঁইয়া, তো উনি যে কথাটা বলেছিল যে সুলতানি আমলের ঈদ করবো আমরা এবার দীর্ঘদিন পরে, ব্যাপারটা কিন্তু খুবই মজাদার যে আসলে সুলতানি আমলের ঈদ আমরা যারা এখন যাদের বয়স মনে করেন 18-র ভিতরে বা 15, 18, 20-এর ভিতরে, তারা কিন্তু খুব অবাক হয়ে বুঝে সুলতানি আমলের ঈদ কি আর সুলতানি আমলের ঈদটা কেমন, সুলতানি আমলের ঈদের কথা কেন উপদেষ্টা বললেন। তো সেই ক্ষেত্রে সুলতানি আমলের ঈদ বলতে উনি কিন্তু খুবই অর্থবহ একটা কথা বলেছেন। এই দেশে ভারতীয় উপনিবেশে এই উপত্যকায় এই ব্রিটিশরা আসার আগের যে সময়টা, অর্থাৎ 1757 সালের আগে, যে টিপু সুলতান, সম্রাট শাহজাহান, এই বাদশাহ আলমগীর, মুঘল সম্রাট, এই যে মুসলমানদের যে শাসন ব্যবস্থা, অর্থাৎ 1500-1600 শতাব্দী ছিল যেগুলা, সেই সময়ে ঈদ পরবর্তীতে ঈদ এবং রমজানের সময় যখন ঈদ রমজান আসতো, এরকম তাদেরকে মানে মানুষ আগ্রহের সাথে স্বাচ্ছন্দ্যের সাথে র্যালি করত এবং সেটাকে গ্রহণ করত, রিসিভ করত, এবং কি ঈদ পরবর্তীতে ঈদের নামাজের পরে রাস্তায় র্যালি বের করত, মানুষ আনন্দ উদযাপন করত। এই বিষয়টা তখন ছিল, কিন্তু এই বিষয়টা উপনিবেশের দীর্ঘ পরিক্রমায়, অর্থাৎ 1757 সাল থেকে 1947 পর্যন্ত, তারপরে 71, তারপরে এখন পর্যন্ত আমরা উপনিবেশের ভিতরেই আছি। আর উপনিবেশের ভিতরে থাকার কারণে ওই জিনিসগুলো আমরা ওই ধাঁচে, আর মুসলমানরা ওই ধাঁচে আর ফিরে আসতে পারেনি। এই জন্য উপদেষ্টা বলছেন যে আমরা সুলতানি আমলের কায়দা ঈদ করব। যদিও আমার চোখে দুই একটা বিষয় এসেছে, যেটা আমি বলতে চাই সেটা হলো যে সুলতানি আমলের ঈদ উদযাপন করতে গিয়ে আমি যেটা লক্ষ্য করেছি, কোথাও কোথাও নানান রকম মানুষের ছবি, বাকি কোনো কোনো জায়গায় সম্ভবত কিছু প্রাণীদের ছবি নিয়েও, বাকি কোথাও কোথাও বাজনা ব্যান্ড পার্টি দিয়েও আনন্দ উদযাপন করা হয়েছে। আমি যতটুকু জানি, যতটুকু বুঝি যে এটা করার খুব বেশি সুযোগ নাই ইসলামে। আপনি কোনোভাবেই কোনো কিছুর ছবি নিয়ে এই আয়োজন করতে পারেন না বা বাজনা সমৃদ্ধ জিনিস আনতে পারেন না। তারপরও বাকি বিষয়টা আলেম ওলামারা হয়তো দেখবেন বা বলবেন। তবে আমরা কোনো একটা উদযাপন করতে গিয়ে সেখানে ফিতনা তৈরি যেন না করে ফেলি, এই বিষয়টা আমাদেরকে খুবই খেয়াল রাখা দরকার। তো যাই হোক, তদুপরি আমি বলতে চাই যে আমি তো গত আমার যেই বয়সের ঈদ চাঁদের কথা বলতে পারি, 30-35 বছর ঈদ চাঁদের কথা হয়তো আমার মনে আছে। তো এই সময়টায় এত আবেগ, এত মানুষের বেরিয়ে আসা, মানুষ ঈদ পরবর্তীতেও রাষ্ট্রীয়ভাবেও নানান প্রোগ্রাম হাতে নেওয়া, এটা আমি দেখি নাই। এটা দীর্ঘ দিনের মানুষ এটা খুব পজিটিভলি নিয়েছে, আমি দেখেছি। হ্যাঁ, আরেকটা বিষয় যেটা এই সরকার প্রধানের যে ঈদ উদযাপনে অংশগ্রহণ, আপনারাও নিশ্চয়ই দেখেননি। আমি তো আমার জীবনের প্রথম থেকে বিএনপি, তারপরে আওয়ামী লীগ, এই দুই সরকার কথাই আমার মনে আছে। তো ওনারা ঈদ উদযাপনের ক্ষেত্রে, যদি ওনারা দুইজনই নারী সরকার ছিলেন, তো ওনারা ঈদ উদযাপনের ক্ষেত্রে মানুষের কাতারে এরকম এসেছেন, মানুষের সাথে নামাজ পড়েছেন, মানুষের সাথে বসেছেন, মানুষের সাথে মিশেছেন, মানুষের সাথে হ্যান্ডশেক করেছেন। এটার তো কোনো সুযোগ কোনোদিনও তাদের হয় নাই, আর এটা আমরা কোনোদিন দেখি নাই। এটা একটা ভিন্ন রকম বাস্তবতা। ডক্টর ইউনূসকে একদমই আমি স্যালুট জানাই, খুব পারফেক্ট একটা লোক। আর এখানে অবশ্য এই একটা কথা আমি বলে রাখতে চাই যে পুরুষ তান্ত্রিক যে সমাজ বাস্তবতা, এই সমাজে কিন্তু এর একটা ইফেক্ট আছে। দেখেন, ডক্টর ইউনূস কিন্তু আজকে পুরুষ মানুষ বিদায় কিন্তু উনি এইভাবে একদম খোলামেলা পরিবেশে এসে নামাজ পড়তে পেরেছেন, সবার সাথে মিশতে পেরেছেন। আমাদের একজন নারী প্রধানমন্ত্রী থাকলে ওনার উপর তো পর্দা ফরজ থাকতো, উনি সাধারণত এই পুরুষের মধ্যে আসতে পারতেন না, নানান সংকট, নানান জটিলতা তৈরি হইতো। তো যাই হোক, তারপরও তারা অন্যভাবেই এই উদযাপনগুলো করতে পারতেন, জনগণের সাথে মিশতে পারতেন, সেটা মিশেছেন বলে কখনো মনে হয় নাই।
তবে ডক্টর ইউনূসকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। উনি সাধারণ মানুষের পর্যায়ে যেভাবে এসে সাধারণ মানুষের পালস বুঝতে পেরেছেন। আপনি লক্ষ্য করেছেন কিনা, উনি যখন হাত মিলাচ্ছিলেন তখন কোনো কোনো জায়গায় মানে পুরুষ মানুষের সাথে, মানে বড় 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 মানুষের সাথে হাত মিলাতে উনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন নাই। ভিতর ভিতরে যে বাচ্চারা আছে, উনি বাচ্চাদের সাথে সাথে গিয়ে হাত মিলিয়েছেন, বাচ্চাদেরকে বেশি কোঅপারেট করেছেন, বাচ্চাদেরকে বেশি প্রায়োরিটি দিয়েছেন। এটা খুব মজার একটা ব্যাপার। তো ওনার এই মানে লোক সমাজে এসে ঈদ করে সেখানে বক্তব্য দিয়ে তাদের সাথে মিশে হ্যান্ডশেক করে যে ঈদের যে ভিন্নতা জুড়ে দিয়েছে, এটা খুবই উল্লেখযোগ্য এবং এটা খুবই ভিন্ন ঈদের দাবিদার। তো সার্বিক যে পরিস্থিতি সবকিছু মিলে যে ঈদ আমরা কাটাচ্ছি এবার, এই ঈদটাকে আমি অবশ্যই অন্য অন্য ঈদের থেকে ভিন্ন ঈদ বলবো, অন্যরকম এক ঈদ বলবো এবং সুলতানি আমলের ঈদও বলবো। আপনারা দেখেছেন যে রাস্তায় মানুষের কি আনন্দ করছে, মানুষ কি স্বাচ্ছন্দ্যে কতটা ঢল নেমেছে। আর এটা বাস্তবতা যে বিশেষ করে গত সরকারের সময় মানুষ ধর্মীয় কোনো কর্মকাণ্ড তাদের মতো করে স্বাচ্ছন্দ্যে করতে পারেনি। হয়তো কিছু মানুষ করতে পেরেছে, যারা ওই সরকারের অংশীজন ছিল, ওই সরকারের লেসপেন্সার ছিল, তারা হয়তো তাদের মতো করে করতে পেরেছে নিঃস্বাধীনভাবে। কিন্তু সঠিক ইসলামিক কোনো কনফারেন্স, সঠিক ইসলামিক কোনো প্রক্রিয়া এই সরকাররা ভালোভাবে বেড়ে উঠতে দেয় নাই। তারা বিভিন্ন রিস্ট্রিকশন, বিভিন্ন বাধা বিপত্তি দিয়ে রেখেছে, তারা বিভিন্ন কারণে এটা করার সুযোগ হয়নি। তো এই জন্যই বলছি যে দীর্ঘদিন পরে এখানে আমি বলতে পারি যে 16-17 বছর পরে, এবং এও বলতে পারি যে আসলে 16-17 বছর না, এই সুলতানি আমলি ঈদ যদি আপনি মাথায় রাখেন এবং সেটা বলেন, তাহলে বলতে হবে আপনাকে প্রায় 300 বছরের ইতিহাস। 300 বছরের পরে এই সুলতানি আমলের ধাঁচে একটা ঈদ আপনারা দেখলেন। এই জন্য উপদেষ্টা বিন্দুকে আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাদের আসিফ মাহমুদ সজিম হোসেন ভুঁইয়া, উনি আগেই ডিক্লেয়ার করেছিল যে এরকম ঈদ হবে, এবং আমি বুঝলাম যে উনি কম বেশি পড়াশোনা করেছেন ইসলামের অতীত ইতিহাসের ঈদ উদযাপনগুলো আসলে কেমন হইতো। তো সার্বিক বিষয় মিলিয়ে খুবই ভালো একটা ঈদ কেটেছে। মানুষের নানান সীমাবদ্ধতা, বাস্তবতা থাকবেই, কিন্তু সর্বোপরি রাষ্ট্রীয় অবস্থান থেকে মানুষকে যে কোঅপারেট করেছে, এটা মানুষের জন্য খুবই গর্বের জায়গা, এবং সরকার প্রধানের কাছেও মানুষ এই ব্যাপারে কৃতজ্ঞ থাকবেন যে ওনারা এইভাবে কোঅপারেট করতেছেন। আমি খুব বেশি আশা করি সামনের দিনগুলোতেও সরকার আরো অন্যান্য বিষয় মানুষের সাথে এরকম মানে সামনে এসে আগ বাড়িয়ে কোঅপারেট করবে। এবং বাঙালি এবং মুসলমানদের যে ইতিহাস, এখানে বাঙালি এবং মুসলমানদের কথা বলছি এই জন্য যে বাঙালি এবং মুসলমানদের ইতিহাস কিন্তু সব জায়গায় একরকম না, কোথাও কোথাও ভিন্নতা আছে। তো সেই ক্ষেত্রে আপনি বাঙালি ইতিহাস কোনোভাবে অ্যাভয়েড করতে পারলেও পারতে পারেন, কারণ আপনি বাঙালি কত বছরের বাঙালি। কিন্তু মুসলমান কিন্তু আপনি মানে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, বাকি পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আপনি মুসলমান। কিন্তু আজকে আপনি বাঙালি, হয়তো আপনি আমেরিকা জন্মগ্রহণ করলে আপনি ব্রিটেনের নাগরিক থাকলে আপনি ইংরেজ থাকতেন, সেটা ভিন্ন কথা। এই জন্য আমরা চাই যে আমরা আমাদের বাঙালি হিসাবে যে কালচারগুলো ইসলামের সাথে যায় সেইগুলা, পাশাপাশি ইসলামের যে কালচারগুলা পরিপূর্ণ ইসলামের সাথে যায়, এবং ইসলামিক যে কালচারগুলো সেই কালচারগুলো আমরা যেন নির্বিঘ্নে নির্দ্বিধায় সঠিক মাত্রায় সঠিক পরিবেশে পালন করতে পারি, সেই মানে বন্দোবস্ত করবেন আমাদের বর্তমান উপদেষ্টারা এবং পরবর্তী সরকাররা। ভালো থাকবেন। এই বিষয়ে আরো লম্বা চড়া আলোচনা করার ইচ্ছা ছিল, লাইভটা ডিস্টার্ব দেওয়ার কারণে এটা করতে পারিনি। আপনারা এই আলোচনা শুনবেন এবং আশা করি আমার আলোচনায় মন্তব্য করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।